সকলকে স্বাগতম আমার বায়োসিন্থেটিক্স এর ক্লাসে চ্যাপ্টার 9 ক্লাস 9 এর জৈব অণুর যে আমাদের সিরিয়ালটা বা প্লেলিস্টটা চলতেছিল। তো প্রথম ক্লাসে আমি তোমাদেরকে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর পর্যন্ত পড়াইছি। আজকের ক্লাসে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ সম্পর্কে ডিএনএ পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? তো ডিএনএ টপিকটা অনেকটা ছোট হলেও ডিএনএ টপিকের মধ্যে অনেক কিছু বোঝার জিনিস আছে এন্ড বেসিক কমপ্লিট করার মতো অনেক কিছু আছে, ঠিক আছে? তো চলো ধীরে ধীরে শুরু করব। মাথা ঠান্ডা রেখে ক্লাসটা করবো আজকের ক্লাসটা, কেননা আজকের ক্লাসটা যদি না বুঝো বা যদি একটু গ্যাপ থাকে বা বেসিকে যদি সমস্যা থাকে, তাহলে পরবর্তীতে তোমাদের ইন্টার লাইফে যায় প্রচন্ড পরিমাণ সমস্যা শুরু করবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা একেবারে মনোযোগ দিয়ে বুঝো, একেবারে মনোযোগ দিয়ে করো। আশেপাশে যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু রাখিও না আর কি। খাতা নাও, একটা বই, তোমার বইটা নাও, দাগানোর মতো একটা কলম নাও, বই দাগাইতে হবে, বই লিখার মতো একটা কিছু নাও, খাতায় লিখার মতো একটা কিছু নাও, অনেক ছক টক লিখতে হবে, অনেক কিছু বুঝতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে। আজকে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিক অ্যাসিড টপিকটা শুরু হচ্ছে। নিউক্লিক অ্যাসিড আসলে একটি বৃহৎ জৈব অণু, ঠিক আছে? আসলে একটি কি বৃহৎ জৈব অণু নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডটা বৃহৎ জৈব অণু যা প্রত্যেক জীবের জন্য অপরিহার্য। নিউক্লিয়াসের ক্রোমোজোম, রাইবোজোমের যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। এটা হচ্ছে সিম্পল একটা সংজ্ঞা, যে নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং রাইবোজোমে যে জৈব অণু থাকে তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, কোথায় নিউক্লিয়াসের ক্রোমোজোমে, কোথায় নিউক্লিয়াসের ক্রোমোজোমে, আর কোথায় রাইবোজোমে, ঠিক আছে? এই দুই জায়গায় যে জৈব অণু থাকে সাথে নিউক্লিক অ্যাসিড, এই দুইটা জায়গা ছাড়াও, এই নিউক্লিয়াসের ক্রোমোজোম এবং রাইবোজোম ছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে, কোথায় কোথায় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষারক, ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু যা জীবের বংশগতির ধারা সহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এইটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মেইন সংজ্ঞা। যদি বলে যে নিউক্লিক অ্যাসিড কাকে বলে বা নিউক্লিক অ্যাসিড বলতে কি বুঝো, তখন এই সংখ্যাটা তোমরা দিতে পারো, নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু যা জীবের বংশগতির ধারা সহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো তোমাদেরকে এটা একটু আমি বুঝাই দিই, ঠিক আছে? দেখো, নিউক্লিক অ্যাসিড পেন্টোজ সুগারটা আমরা এর গতদিন বুঝছি। পেন্টোজ সুগার কি, এই যে দেখো, পেন্টোজ সুগার এখানে বুঝছি আমরা, দেখো এই যে এখানে বুঝছি ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার এবং রাইবোজ পেন্টোজ সুগার। এগুলো কি দুই ধরনের পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি, যে ইয়াতে তোমার হচ্ছে গ্লুকোজে যে কার্বোহাইড্রেটের 5টা কার্বন থাকবে তাকে বলা হয় পেন্টোজ, ঠিক আছে? তো পেন্টোজ সুগার দুই রকমের আছে, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ আর একটা হচ্ছে রাইবোজ। রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য কি? আর রাইবোজে হচ্ছে 2' কার্বনের সাথে অক্সিজেন থাকে, ঠিক আছে? আর ডিঅক্সি রাইবোজে 2' কার্বনের সাথে কোনো অক্সিজেন থাকে না। এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ এবং রাইবোজের মধ্যে পার্থক্য। 2' কার্বন, 1' কার্বন, এগুলা কি, এগুলা সম্পর্কে সুন্দর করে আমি বিস্তারিত পরে বলতেছি, তুমি জাস্ট শুনে রাখো, ঠিক আছে? এখন আসো, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস বা ক্ষারক। আচ্ছা, বেস বা ক্ষারক বলতে কি, যে বেস মানে হচ্ছে BASE, বেস মানে হচ্ছে ক্ষারক বাংলা, ঠিক আছে? আর এসিড, এসিড কিন্তু একটা ইংরেজি শব্দ। এসিডের বাংলা কি বলতো? অম্ল। এসিডের বাংলা হচ্ছে অম্ল। অর্থাৎ নাইট্রোজেন বেস বা ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত এক ধরনের জৈব অণু যা জীবের বংশগতির ধারা সহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের মেইন একটা সংজ্ঞা, ঠিক আছে? এরপর আসি, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই প্রকার, এটা একটা মাস্ট হ্যাভ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়া, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা কি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ, রাইবোজ বা রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড। আর আরএনএটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড বা রাইবোস নিউক্লিক অ্যাসিড। এটা রাইবোস নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তো ডিএনএ কি দিয়ে তৈরি হবে? ডিএনএ তৈরি হবে তোমার মূলত
ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার দিয়ে। ঠিক আছে, ডিএনএ তৈরি হবে ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার দিয়ে। আর রাইবোজ পেন্টোজ সুগার দিয়ে কি তৈরি হবে? রাইবোজ পেন্টোজ সুগার দিয়ে তাহলে তৈরি হবে আমাদের আরএনএ। ঠিক আছে, এবার আসি ডিএনএ এর এখন মেইন পড়ায় আমরা ঢুকবো। এটুকু বুঝছো তো? উপরেরটুকু বুঝছো তো নাকি? যদি বুঝে থাকো তাহলে নিচে কমেন্ট করো, হ্যাঁ ভাই উপরেরটুকু বুঝছি, 9.3.1 এর উপরেরটুকু বুঝছি, এটা কমেন্ট করো। ঠিক আছে, এরপর আসি ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। ঠিক আছে, কেন এটা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সেটার বিশ্লেষণ এর নেক্সট পড়াগুলোর মধ্যে তুমি পাই যাবা যে আসলে এটা কি জন্য এত কারণ, অথবা যখন ডিএনএ এর কাজ পড়াবো তখন তোমরা বুঝতে পারবা যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু কেন ডিএনএ, এটা ডিএনএ কাছ থেকে বুঝে যাবে। ঠিক আছে, এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ, বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, যদি তোমরা মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, এটি কোষের বা সামগ্রিক জীবের, একটা কোষের, জীবদেহের যে কোনো একটা কোষের অথবা পুরো জীবদেহটার সমস্ত জৈবিক কাজ। জৈবিক কাজ বলতে কিরকম আছে? জৈবিক কাজ বলতে বোঝায়, যেমন ধরো বলতে পারো শ্বসন বলতে পারো, ঠিক আছে, রেচন, এগুলা বিভিন্ন রকমের জৈবিক কাজ। এই জৈবিক কাজগুলা তো করেই, সাথে বংশগত বৈশিষ্ট্য ধারণ। বংশগত বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? তোমার বাবার ডিএনএ, তোমার বাবার বাবার ডিএনএ ইজ ইকুয়াল টু তোমার ডিএনএ। ঠিক আছে, অর্থাৎ এই যে দেখো না, বিভিন্ন ক্রাইম সিনে অথবা হচ্ছে বিভিন্ন রকমের যে ক্রাইম পেট্রোল আছে, তারপরে সিআইডি আছে, এগুলাতে দেখো না যে ডিএনএ টেস্ট করে পরিচয় বের করে ডিএনএ নিয়ে, বা কোনো কোথাও অপরাধ ঘটলে সেখানে ডিএনএ টেস্ট করে পরিচয় বের করে। কিভাবে পরিচয় বের করে? পরিচয় বের করে এইভাবেই যে বংশগত বৈশিষ্ট্য ধারণ করে ডিএনএ। তোমার বাবার ডিএনএ সাথে তোমার ডিএনএ সম্পূর্ণরূপে মিলে যাবে, সেইভাবেই তোমাদের দুজনকে চেনা যাবে বা বোঝা যাবে। এই বৈশিষ্ট্য শুধু ধারণই করে না, এবং নিয়ন্ত্রণও করে থাকে। নিয়ন্ত্রণ কিভাবে করে আমি বলি তোমাদেরকে। যদি নিয়ন্ত্রণ কথাটা ডিটেলস জানতে চাও, তাহলে তোমার বাবা আর তোমার জিন, সরি ডিএনএ সেম, ঠিক আছে, সেম। কিন্তু কথা হচ্ছে তোমার বাবার সাথে কি তুমি একই রকম দেখতে? দেখতে তো না। তোমার বাবার চেহারা তোমার চেহারা, তোমার বাবার হাত তোমার হাত, তোমার বাবার দেহের গঠন তোমার দেহের গঠন, তোমার চুল তোমার বাবার চুল, তোমার চোখের রং তোমার বাবার রং, বাবার চোখের রং। তো এগুলো সব কিছু একটু ডিফারেন্ট থাকে, কিন্তু মেইন বেসিকটা হচ্ছে কি, মেইন বেসিকটা সেম থাকে। সো এটা নিয়ন্ত্রণও করে, ধারণও করে। ধারণ করে কিভাবে? বেসিক থেকে রাখে যে দুইটাই সেম। নিয়ন্ত্রণ করে কিভাবে? নিজে নিজে মিউটেশন ঘটায়। ডিএনএ নিজে নিজে মিউটেশন ঘটায়, নিজে নিজে নিজের প্রকরণ সৃষ্টি করে। মিউটেশন মানে হচ্ছে প্রকরণ, নিজে নিজে মিউটেশন মানে হচ্ছে প্রকরণ, এটা মনে রাখিও। মিউটেশন মানে হচ্ছে প্রকরণ। ঠিক আছে, নিজে নিজে নিজের প্রকরণ সৃষ্টি করে, নিজে নিজে নিজের কোনো সমস্যা হলে নিজে নিজে ঠিক করতে পারে ডিএনএ। বুঝছো, ডিএনএটার পাওয়ার আছে ডিএনএ। কয়েক ধরনের ভাইরাস ছাড়া সব রকম সজীব কোষেই ডিএনএ থাকে। সব রকম সজীব কোষেই ডিএনএ থাকে, এটা একটা মজার জিনিস। দেখো, সব রকম সজীব কোষ বলতে কি বোঝায়? দেখো, সব রকম সজীব কোষেই ডিএনএ থাকে, অর্থাৎ তোমাকে যদি বলি যে দেখো, উদ্ভিদের যেগুলা তোমার হচ্ছে সজীব কোষ আছে, এগুলা তো ডিএনএ আছে, তবে কিছু কিছু অনুন্নত সজীব কোষে আরএনএ আছে, বুঝছো? আরএনএ কিন্তু তোমার মানে বেশি উন্নত না, ডিএনএ এর মতো উন্নত না। আরএনএ শুধু, আরএনএ ডিএনএ থেকে অনুন্নত। তো উন্নত সব রকমের ভাইরাস কারা? কিছু ধরনের, কয়েক ধরনের ভাইরাস ছাড়া প্রায় সব রকমের জৈবিক কোষে কি আছে? ডিএনএ আছে। ক্রোমোজোমের ডিএনএ ও কিছু প্রোটিন দ্বারা গঠিত। ক্রোমোজোম কি দ্বারা গঠিত? এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, এটা একটু পড়ে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রোমোজোম, ডিএনএ ও কিছু প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএ এবং কিছু প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন নিয়ে আর পরবর্তীতে ক্লাস আছে তোমাদের, ঠিক আছে। তো কিভাবে গঠিত? ডিএনএ প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে, ডিএনএ কি করে? প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে, প্রোটিনের সঙ্গে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে। কিরকম তৈরি করে জানো? এই যে দেখো, এই যে চিত্রটা দেখলে বুঝতে পারবা, এরকম তৈরি করে। ডিএনএ প্রোটিনের সাথে পেঁচিয়ে লম্বা সুতার মতো তৈরি করে। এই যে এই সুতাগুলো আছে না, এটা কিন্তু প্রোটিন না, এটাকে বুঝিও না। আমি তোমাদেরকে একটা সিম্পল করে বুঝাই। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝিও। আচ্ছা, ডিএনএ, ঠিক আছে, ডিএনএ কে যদি আমি এইভাবে একটা আঁকি, হুম,
তাহলে হচ্ছে তোমার এরকম একটা ডিএনএ, ধরো এটাকে একটা ডিএনএ, ডিএনএ। এই ডিএনএটা কি করে জানো? এই ডিএনএ হচ্ছে কোন প্রোটিনের সাথে জানো? হিস্টোন প্রোটিনের সাথে। লিখে নাও, হিস্টোন। এই হিস্টোন প্রোটিনের সাথে মিলে যায়, তোমার সাথে মিলে লম্বা একটা গঠন তৈরি করে। অর্থাৎ এরকম ছোট 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 অনেকগুলো ডিএনএ, ধরো এটা একটা হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এরকম তারপরে ধরো এই যে কি বললি, এই যে এই সবুজগুলো হচ্ছে তোমার ডিএনএ। তো এই ধরো এরকম করে পেঁচিয়ে 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 অনেক বিশাল একটা লম্বা গঠন তৈরি করে। এই বিশাল গঠনটা হচ্ছে তোমার মিডিলে হচ্ছে তোমার হিস্টোন প্রোটিন থাকে। আর এই গঠনটার মধ্যে দিয়ে একটা হচ্ছে এরকম করে বাড়তে 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 ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তু থেকে থাকে, ক্রোমাটিন তন্তু বা হচ্ছে তোমার নিউক্লিয়াসের হচ্ছে নিউক্লিয়ার রেটিনাল তন্তু যেটা, এটা একটু দেখতে হবে আমাকে। যাক, ওই নিউক্লিয়াসে হচ্ছে আমাদের ক্রোমোজোম থাকে, ঠিক আছে? নিউক্লিয়ার রেটিকুলাম মেইনলি, হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম গুলোকে ভাঙলে আমরা হিস্টোন প্রোটিন এবং ডিএনএ পাবো, ঠিক আছে? ডিএনএ হচ্ছে হিস্টোন প্রোটিনকে পেঁচায় থাকে। এটা যদি পেঁচানো বলি, ধরো হিস্টোন প্রোটিন আছে না, তো ক্রোমোজোম ডিএনএ হচ্ছে এরকম করে পেঁচায় থাকে হিস্টোন প্রোটিনকে, এরকম করে পেঁচায় থাকে, ঠিক আছে? আমাকে পেঁচায় বিশাল লম্বা সুতার মতো একটা করে। তো এই বিষয়গুলো আরো পরবর্তীতে যা তোমরা আরো বুঝতে পারো ভালো মতো। এখন শুধু একটু জানে নাও, আর কিছু করার দরকার নেই। এখন এখন বেশি জানতে গেলে মাথা খুব ঘোরাফেরা শুরু হবে এখনই। এই যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর মধ্যে অনেক প্যাচ আছে, ঠিক আছে? এই কথাগুলো বুঝতে হবে। এই প্রোটিনটার নাম কি? এই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টন। এটা মনে রাখতে হবে, হিস্টন প্রোটিন। প্রোটিন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট বললেও ভুল হবে না। প্রচন্ড ইম্পর্টেন্ট হিস্টন প্রোটিন, ঠিক আছে? আচ্ছা আসো, যেটি ক্রোমোডাইন রয়েছে এটি মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে ডিএনএ থাকতে পারে, এটা আমরা আগেই পড়ছি। নির্দিষ্ট প্রজাতির জীবকোষে ডিএনএ পরিমাণ নির্দিষ্ট থাকে। আচ্ছা ঠিক আছে, নির্দিষ্ট থাকলো। ডিএনএ পরিমাণ নির্দিষ্ট থাকে, এই পরিমাণটা তোমাদের বইয়ে নাই, সো এটা আমি তোমাদেরকে পড়াচ্ছি না। ডিএনএ নির্দিষ্ট পরিমাণটা এখন তোমাদের বইয়ে নাই, সো এটা পড়াচ্ছি না। ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলো, ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগ, ঠিক আছে? এখানে এই লাইনটা একটু তোমাদের বইয়ে ভেজাল আছে, সেটা আমি বুঝিয়ে দিই। ডিএনএ হচ্ছে এক ধরনের রাসায়নিক জৈব যৌগ, ঠিক আছে? এই যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামে অনেকগুলো ছোট ছোট অণু দ্বারা গঠিত। অনেক, আচ্ছা বলো তো, এখন তাহলে বুঝাই তোমাদেরকে, ঠিক আছে? এখন তাহলে বুঝাই বিষয়টা। অনেকগুলো একটা একক থেকে অনেকগুলো একক থেকে একটা বড় জিনিস তৈরি করলে দেয় কি বলি আমরা? এর আগে ক্লাসে পড়েছি, পলিমার বলি, তাকে আমরা পলিমার বলি, ঠিক আছে? তো এখানে মনোমার কোনটা হবে? মনোমার কোনটা হবে? এখানে মনোমার হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড বানানটা একটু উল্টাপাল্টা হতে পারে, বাট মেইন জিনিস হচ্ছে এটাই, নিউক্লিওটাইড। এখানে পলিমার কি বলো? পলিমার কি হবে? অনেকগুলো নিউক্লিওটাইড মিলে কি তৈরি করে? অনেকগুলো নিউক্লিওটাইড মিলে ডিএনএ তৈরি করে, ঠিক আছে? তো অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যখন ডিএনএ তৈরি করে, তো তাহলে নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর মনোমার। নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ এর মনোমার, ঠিক আছে? এখন আসো, এখানে ছিলাম আমরা। ডিএনএ নামক নিউক্লিওটাইড নামক অনেকগুলা ছোট অণু দ্বারা গঠিত। এটা মনে রাখতে হবে। নিউক্লিওটাইড কি এখানে তাহলে? মনোমার। নিউক্লিওটাইড হচ্ছে এখানে মনোমার, যেগুলা আমি স্ক্রিনে লিখতেছি, বইয়ের মধ্যে লেখার দরকার নেই, খাতায় লিখবা। আর ডিএনএ কি? ডিএনএ এখানে পলিমার, ঠিক আছে? চিত্রটিতে দেখতে পাচ্ছ যে এই যে চিত্রটা যেটা আছে এখানে দেখতে পাচ্ছ, এই যে চিত্রটা, এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রটি দেখতে পাচ্ছ যে প্রতিটি নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন ক্ষারক বা বেস দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিডের দু ধরনের পেন্টোজ সুগার থাকে, একটি রাইবোজ সুগার, অন্যটি ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ 4টি নাইট্রোজেনাস বেস রয়েছে, যেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এখন তোমাদেরকে এটা খাতায় না লিখে বুঝাইলে তোমরা বুঝতে পারবে না যে ভাই কি বুঝাইলো, আর কি যে বুঝাচ্ছে, আর কি যে করতেছে, ঠিক আছে? আচ্ছা আসো, দেখো এখানে আমি একটা চিত্র আঁকি, ঠিক আছে? আমি একটা চিত্র আঁকি, তাহলে বুঝতে পারবে। প্রথমত ডিএনএ তে নিউক্লিওটাইডে তিনটা জিনিস থাকে, ঠিক আছে? নিউক্লিওটাইডে কয়টা জিনিস থাকে? তিনটা জিনিস থাকে। কি কি জিনিস থাকে ভাইয়া? জিনিসগুলো হচ্ছে, প্রথমত থাকে তোমার একটা
চিত্রটা একটু উল্টাপাল্টা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, উল্টাপাল্টা হয়েছে, কোনো সমস্যা নেই। দেখো, জিনিসগুলো হচ্ছে তোমাদের মেইনলি পেন্টোজ সুগার। দেখো, পেন্টোজ সুগার হচ্ছে এই চিত্রটা, তোমাদের এই পেন্টোজ সুগারের এই চিত্রটাকে আমি শর্টকাট করে পেন্টোজ সুগারের এই চিত্রটাকে আমি শর্টকাটে এখানে এইভাবে আঁকছি, বুঝছো? শর্টকাটে আমি এখানে এইভাবে আঁকছি। তো এখানে যদি আমি কার্বন গুলা দিই, তাহলে কার্বন কোথায় কোথায় যাবে বলো তো? 5টা কিন্তু কার্বন আছে, নিউক্লিওটাইডের 5টা কিন্তু কার্বন আছে। তো 5টা কার্বন কোথায় কোথায় যাবে জানো? এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, বা এটাকে বলা হয় 1 প্রাইম। এর এখানে থাকে হচ্ছে 2 নাম্বার কার্বন, এটাকে বলা হচ্ছে 2 প্রাইম। এখানে থাকে হচ্ছে 3 নাম্বার কার্বন, একে বলা হচ্ছে 3 প্রাইম, ঠিক আছে। এখানে থাকে হচ্ছে 4 নাম্বার কার্বন, এটাকে বলে 4 প্রাইম। আর এখানে থাকে হচ্ছে 5 নাম্বার কার্বন, এটাকে বলে হচ্ছে 5 প্রাইম। এই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো কার্বন থাকে না, এখানে কোনো কার্বন থাকে না। কেন থাকে না? গঠনটা আমরা একটু দেখি, গঠনটা দেখলেই বুঝে যাবে। দেখো, এখানে কি আছে? অক্সিজেন আছে। এখানে কি আছে? অক্সিজেন আছে। এই জায়গাতে কোনো রকম কোনো কার্বন নাই। এটাকে ডিটেলস দেখো, এখানে কিন্তু অক্সিজেন আছে, এখানে কোনো রকম কোনো কার্বন নাই। কার্বন কোথায় আছে? এই যে একটা, এটাকে বলে 1 প্রাইম। এই যে একটা, এটাকে বলে 2 প্রাইম। এই যে একটা, এটাকে বলে কি? 3 প্রাইম। এই যে একটা, এটাকে বলে 4 প্রাইম। আর এই যে একটা, এটাকে বলে হচ্ছে 5 প্রাইম। আচ্ছা, এগুলো প্রাইম মানে কি বুঝায় জানো? প্রাইম মানে বুঝায় হচ্ছে যে তুমি ধরো 1 2 3 4 দিয়ে দিছো কারো নাম, এখন আর একটা 1 2 3 4 আছে, তো গণনার সুবিধাতে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম এরকম করে দিয়ে দেয়। ওই চিহ্নটা জাস্ট প্রাইম, উপরে মাথার উপর একটা চিহ্ন, বুঝছো? এখন কথা হচ্ছে যে ভাই 1 2 3 4 দেওয়া হয়েছে মানে কাকে দেওয়া হয়েছে? নাইট্রোজেন বেস বা ক্ষারক যারা আছে না, ওই নাইট্রোজেন বেস বা ক্ষারকের যদি চিত্রগুলো দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, নাইট্রোজেন বেস বা ক্ষারকের এই যে চিত্র দেখো, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস বা ক্ষারক। এটা নিয়ে পরে বলতেছি, জাস্ট একটু শোনো। এইখানে যেগুলা কার্বন আছে, এখানে যেগুলা কার্বন আছে, এই কার্বন গুলোকে মেইনলি তোমার 1 2 3 4 করে নাম দেওয়া হয়ে গেছে। 1 2 3 4 করে এদেরকে নাম দেওয়া হয়ে গেছে। তো 1 2 3 4 করে যদি কোনো কাউকে নাম দেওয়া হয়ে থাকে, তাহলে কি আর এগুলাকে নাম দেওয়া যাবে? এগুলা কি আর নাম বলা যাবে? এগুলা তো ওই নাম, একই নামে ডাকা যাবে না। ওই জন্য এগুলাকে জাস্ট 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম করে ডাকে। মেইন জিনিস প্রাইম প্রাইম না, মেইন জিনিস হচ্ছে কার্বন কোথায় আছে আর কোথায় নেই। দেখো, এইখানে কিন্তু কোনো কার্বন নেই, এখানে শুধু অক্সিজেন আছে। রাইবোজ বলো আর ডিঅক্সিরাইবোজ বলো, দুটার এখানেই কোনো রকমের কোনো কার্বন নাই। কার্বন নাই, ঠিক আছে। কার্বন কোথায় আছে? এখান থেকে শুরু হয়েছে, এই পাশ থেকে শুরু করতে হবে, নাহলে সব উল্টাপাল্টা হয়ে যাবে। 5 প্রাইম আর 3 প্রাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো একটু মনে রাখবা তোমরা। এই যে 3 প্রাইমটা আছে না, এই 3 প্রাইমটা আর এই যে 5 প্রাইমটা, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। দুইটা নিয়ে অনেক কথা আছে, দুইটা কথা অনেক সুন্দর করে বুঝাবো ইনশাআল্লাহ আমি। আচ্ছা দেখো, তো আমরা যেটা বলতেছিলাম, তাই আমরা একটা পেন্টোজ সুগার নিলাম। পেন্টোজ সুগারে কয়টা আছে? পেন্টোজ সুগারে কার্বন আছে তোমার হচ্ছে, পেন্টোজ সুগারে কার্বন আছে হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। এটা একটু ইয়া হয়ে গেল রে। আচ্ছা, পেন্টোজ সুগারে কার্বন আছে 5টা। আর পেন্টোজ সুগারে কার্বন যে আছে, এগুলোর কোথায় কোথায় আছে? 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে। এখন এই 5 প্রাইম প্রান্তের সাথে, 5 প্রাইম প্রান্তের সাথে কি যুক্ত হয়? 5 প্রাইম প্রান্তের সাথে যুক্ত হয় ফসফেট। এই ফসফেট, এটা যুক্ত হয় 5 প্রাইম প্রান্তের সাথে। 5 প্রাইম প্রান্তের সাথে কি যুক্ত হয়? ফসফেট, ঠিক আছে। ফসফেট হচ্ছে PO3 PO4 3 মাইনাস, এটাকে বলে হচ্ছে ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ, ঠিক আছে। এই 5 প্রাইম প্রান্তের সাথে যুক্ত হয় ফসফেট। আর এই যেখানে দেখতে পাচ্ছ 1 প্রাইম, এই 1 প্রাইমের সাথে যুক্ত হয় কে জানো? 1 প্রাইমের সাথে যুক্ত হয় নাইট্রোজেন বেস গুলা। এটা হচ্ছে নাইট্রোজেন বেস বা ক্ষারক গুলা। 5 প্রাইমের সাথে যুক্ত হয় ফসফেট, 1 প্রাইমের সাথে যুক্ত হয় নাইট্রোজেন বেস, ঠিক আছে। কিসের 1 প্রাইম আর 5 প্রাইম? এটা হচ্ছে পেন্টোজ সুগারের 1 প্রাইম আর 5 প্রাইম। পেন্টোজ সুগারের, পেন্টোজ পেন্টোজ সুগার পেন্টোজ সুগার পেন্টোজ সুগারের 5 প্রাইম আর 1 প্রাইমের সাথে যুক্ত হয় আমাদের ফসফেট এবং নাইট্রোজেন বেস। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। এখন বলি, এখন তোমাদেরকে আরেকটু ভাঙ্গায় বলি, ঠিক আছে।
আরেকটু ভাঙায় কিভাবে বলা যায়? আরেকটু ভাঙায় বলা যায় এইভাবে যে এইখান থেকে দেখো, এই যে দেখো এইখান থেকে শুরু করে একটু ইয়া হয়ে গেল, পেন্টোজ সুগার এবং পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এই দুটাকে একত্রে বলা যায় পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস। পেন্টোজ পেন্টোজ সুগার, পেন্টোজ প্লাস নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, এই দুটাকে একত্রে কি বলা যায় জানো? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইডের সাথে কি যুক্ত হয়? নিউক্লিওসাইডের সাথে যুক্ত হয় নিউক্লিওটাইড, বুঝছো? এই নিউক্লিওসাইডের সাথে, অর্থাৎ পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, এখান থেকে দেখো এই যে, এই যে পেন্টোজ সুগার, এই যে পেন্টোজ সুগার এটা, আর এইখানে হচ্ছে নাইট্রোজেন বেস, এটা হচ্ছে পেন্টোজ সুগার, এই দুইটা মিলে কি বলে? এই দুইটাকে মিলে বলা হচ্ছে নিউক্লিওসাইড। এন্ড এই পুরোটাই নিউক্লিওসাইড। এই ধরো এই যে তোমাদের এই যে বৃত্তটা আমি দিছি না, এখানে যে আমি চতুর্ভুজটা আঁকছি, এই চতুর্ভুজটাকে বলা হয় নিউক্লিওসাইড। চতুর্ভুজটাকে, চতুর্ভুজের হচ্ছে তোমার দুইটার যে অপশনগুলো আছে, এই দুইটাকে বলা হয় নিউক্লিওসাইড। কি কি? নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, এই দুইটা মিলে হচ্ছে নিউক্লিওসাইড। এন্ড এই নিউক্লিওসাইডের সাথে কি যুক্ত হয়? নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হয়। এই নিউক্লিওসাইডের সাথে ফসফেট যুক্ত হওয়ার পরে কি বলে থাকে? নিউক্লিওসাইডের সাথে PO4 3 এটা যুক্ত হয়, কি বলে? এটাকে বলা হয় নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। ঠিক আছে, এটাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে কি? পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস যুক্ত হয় নিউক্লিওসাইড তৈরি করে। নিউক্লিওসাইডের সাথে নিউক্লিও, আচ্ছা বাংলায় লিখি, নিউক্লিওসাইডের সাথে, সাইডের সাথে কি যুক্ত হয়? ফসফেট, PO4 3 ফসফেট, এটা মনে রাখতে হবে কিন্তু। ফসফেট, এটা যুক্ত হয় কি তৈরি করে? নিউক্লিওটাইড তৈরি করে। আর নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড কি হচ্ছে? নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে আমাদের ডিএনএ এর, ডিএনএ এর মনোমার। এটা হচ্ছে মনোমার। ঠিক আছে, এখন আসি পড়ায়। দেখো পড়ায় এখন আসলে এখন বুঝতে পারবো তোমরা কি বুঝাতে যাচ্ছি আমি। দেখো চিত্রটি দেখতে পাচ্ছ, নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ। নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ, একটি নাইট্রোজেন বেস বা ক্ষারক। নিউক্লিওটাইড একটি পেন্টোজ সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন বেস বা ক্ষারক দ্বারা গঠিত। পাইছি আমরা? পাইছি। নিউক্লিক অ্যাসিডের দুই ধরনের পেন্টোজ সুগার থাকে। এই যে নিউক্লিক অ্যাসিড, এটা যে ডিএনএ এর গঠন না আরএনএ এর গঠন, এটা আমরা কিভাবে বুঝবো? এটা ডিএনএ এর গঠন না আরএনএ এর গঠন, এখানে কিভাবে বুঝবো? এটাকে এইভাবে বোঝা যাবে যদি এটা আগে আমরা নির্দিষ্ট করে বলি যে এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, তাহলে এটাকে বলা যাবে ডিএনএ। আর যদি আমি বলি যে এটা রাইবোজ পেন্টোজ সুগার, তাহলে ওটাকে বলতে হবে আমাদের আরএনএ। ঠিক আছে, এবার আসো। দুই ধরনের পেন্টোজ সুগার থাকে, একটি রাইবোজ পেন্টোজ সুগার, অন্যটি ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে কি? ডিএনএ পেন্টোজ সুগার, ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ পেন্টোজ সুগার। ডিএনএ 4টি নাইট্রোজেন বেস আছে। ডিএনএ কয়টি নাইট্রোজেন বেস আছে? 4টি, 4টি নাইট্রোজেন বেস আছে, যেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ঠিক আছে, এবার আসি নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আসি। এখানে দেখো আমরা এখানে নাইট্রোজেন বেস যুক্ত করছি না। ঠিক আছে, আমরা এখানে নাইট্রোজেন বেস যুক্ত করছি না। তো এই নাইট্রোজেন বেস আবার 4 রকমের হয়। নাইট্রোজেন বেস কয় রকমের হয়? নাইট্রোজেন বেস 4 রকমের হয়। এটা যদি আমি একটু কাটে নিয়ে যাই, এখানে আনি, দেখো এখানে আনি তোমাদের, আর তোমার আনে দেখাই। হুম, এই নাইট্রোজেন বেস কয় রকমের হয়? এই নাইট্রোজেন বেস হয় 4 রকমের। ঠিক আছে, এই নাইট্রোজেন বেসকে আমরা কত রকমের পাবো? এই নাইট্রোজেন বেসকে আমরা পাবো 4 রকমের।
এইটাকে পাবো 4 রকমের নাইট্রোজেন বেস, 4 ধরনের। আচ্ছা 4 ধরনের কি কি? 4 ধরনের মেইনলি হচ্ছে 2 ধরনের, এটা মেইনলি 2 ধরনের বুঝাই তোমাদেরকে দিয়ে, 2 ধরনের দিয়ে বুঝাই, 2 ধরনের, মেইনলি 2 ধরনের। একটা হচ্ছে পিউরিন, পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন, ঠিক আছে? পিউরিন কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন, গুয়ানিন, এই দুটো হচ্ছে পিউরিন, ঠিক আছে? আর পাইরিমিডিন গুলা কি? পাইরিমিডিন হচ্ছে সাইটোসিন, সাইটোসিন, বানান একটু ভুল যাইতে পারে, এটা বুঝে নিও, আর থায়ামিন, ঠিক আছে? সাইটোসিন আর থায়ামিন। তাহলে কি, এই যে নাইট্রোজেন বেসটা আমরা পাইছি, এই নাইট্রোজেন বেস হচ্ছে 2 ধরনের। 2 ধরনের কি কি? পিউরিন একটা, আর একটা কি পাইরিমিডিন। পিউরিনের মধ্যে কি রয়েছে? পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডেনিন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা কি আছে গুয়ানিন, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর পাইরিমিডিন কি মধ্যে রয়েছে? সাইটোসিন, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর থায়ামিন, থায়ামিনকে প্রকাশ করা হয় টি দ্বারা, ঠিক আছে? এখন আসো, এই পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে পার্থক্য যদি বুঝাই তাহলে বই থেকে বুঝাই আমি, ঠিক আছে? পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে পার্থক্য দেখো, এই যে দেখো পিউরিন, দেখছো? এই যে দেখো পিউরিন, পিউরিন আর এখানে হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনের কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, এদের কয়টা করে চক্র আছে দেখো, এখানে একটা চক্র, এখানে একটা চক্র। গুয়ানিনের এখানে একটা চক্র, এখানে একটা চক্র। এদের 2টা করে চক্র থাকে। পিউরিনের থাকে কয়টা চক্র? 2টি চক্র, 2টি চক্র থাকে। বইয়ে বইয়ে দেখো, বইয়ে বইয়ে পাবে, বইয়ে দেখো, বইয়ে পাবে। পিউরিনে থাকে 2টি চক্র। আর পাইরিমিডিন গুলা কি কি আছে? পাইরিমিডিন হচ্ছে থায়ামিন আর সাইটোসিন। থায়ামিনেরও একটা চক্র, সাইটোসিনেরও একটা চক্র। পাইরিমিডের কি থাকে? একটি চক্র থাকে। পাইরিমিডিনের একটি চক্র থাকে, বুঝছো? পিউরিনে কয়টি চক্র? পিউরিনে 2টি চক্র। পিউরিন কি কি? অ্যাডিন আর গুয়ানিন। পাইরিমিডিনে কয়টি চক্র? পাইরিমিডিনের একটি চক্র। পাইরিমিডিনের একটি চক্র। পাইরিমিডিন কি কি? পাইরিমিডিন হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন। আচ্ছা, এবার আসি আমাদের ডিএনএ এর কার্যকলাপে, ঠিক আছে? অনেক কিছু বুঝলাম, অনেক কিছু হইলো, এবার আসি ডিএনএ। ওই পাশে পড়া শেষ, ওই পেজের পড়া শেষ, এই পেজে আসো। এই পেজটাকে একটু ছোট করে নিই আমি। আচ্ছা দেখো, ডিএনএ দেখো, দুই পাশের সূত্র থেকে তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমে সঞ্চারের মাধ্যমে। এই যে এটা বড় একটা চিত্র না, এটা দেখো, এটা বিশাল বড় একটা চিত্র, এটা বিশাল বড় একটা চিত্র, এটা পুরাটাই একটা চিত্র, পুরাটাই একটা ডিএনএ, ঠিক আছে? এরকম লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি লক্ষ ডিএনএ আছে আমাদের শরীরে, প্রতিটা কোষে ডিএনএ আছে, ঠিক আছে? তো এখন এটাকে আমি একটু মুছে দেই, এইটাকে জুম করে, এটাকে জুম করে, এই যে এখানে দেখো এই পাশে একটা চিত্র আঁকছে, দেখো আমাদের কি কি, আমরা এই চিত্রটা কিন্তু আগেই পড়ছি। এই চিত্রটাকে যদি শর্টকাটে দেখাই, আমাদের শর্টকাটে এইটাকে আবার জুম করে এইরকম করছে, এটাকে জুম করে আবার এখানে এখানে নিয়ে গেছে, দেখো এই যেটা শর্টকাটে আমরা আগে পড়ছি, কি পড়ছি দেখো তো, এই যে দেখো ফসফেট, ফসফেট কিসে যুক্ত হয়? 5 প্রাইম প্রান্তের সাথে যুক্ত হয়। তারপরে কি, এই যে দেখো এটা হচ্ছে পেন্টোজ সুগার, 5টা দিয়ে আছে, 5 কোণা, এটা কি পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার 1 প্রাইমের সাথে কি যুক্ত হয়? নাইট্রোজেন বেস যুক্ত হয়। এই চিত্রটা আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি, ঠিক আছে? তা এখন এইরকম এই পাশে যে 3 প্রাইম প্রান্তটা আছে না, এই 3 প্রাইম প্রান্তের সাথে আমাদের আরেকটা ফসফেট গ্রুপে যুক্ত হয়ে থাকে। এই 3 প্রাইম প্রান্তের সাথে আরেকটা ফসফেট গ্রুপের যুক্ত হয়ে থাকে, আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হয়। এইখানে যদি বুঝাই, যে দেখো এই যে দেখো, এই যে 3 প্রাইম, এখানে কিন্তু 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে? এটাকে যদি জুম করি আমি, আরো যদি জুম করি, এখানে জুম করতে থাকি, দেখো এই যে এখানে এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, ঠিক আছে? 3 প্রাইম প্রান্তের সাথে 5 প্রান্তের ফসফেট আরেকটা যুক্ত হয়েছে, ফসফেট একটা যুক্ত হয়েছে। এই যে এখানে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, তারপরে এইটার সাথে এই পেন্টোজ সুগারের সাথে এই পেন্টোজ সুগারের, বা এই নিউক্লিওটাইডের সাথে এই নিউক্লিওটাইডের একটা বন্ধন সৃষ্টি হয়েছে। এই বন্ধনটা একটা সুন্দর নাম আছে, বুঝছো? এই বন্ধনটার একটা কিউট নাম আছে, এই নামটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন, ঠিক আছে? দাঁত ভাঙে যাচ্ছে রে, দাঁত ভাঙে যাচ্ছে। ফসফো ডাই এস্টার, ডাইএস্টার বন্ধন, কোন বন্ধন? একটি নিউক্লিওটাইডে 5 কার্বন যুক্ত ফসফেট গ্রুপ
অপর একটি নিউক্লিওটাইডে 3 কার্বন যুক্ত হাইড্রোক্সিল মূলকের OH এর সাথে বন্ধন গঠন করে। এই বন্ধনের নামটাই হচ্ছে ফসফোডাইএস্টার গ্রুপ। এই যে 5 কার্বন যুক্ত ফসফেট গ্রুপ, এটা হচ্ছে ফসফেট গ্রুপ PO4 3-। আর এই 3 প্রাইমের এখানে থাকে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, এটা হচ্ছে হাইড্রোক্সিল, এটাকে বলে হাইড্রোক্সিল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফসফেট হাইড্রোক্সিল OH মাইনাস হাইড্রোক্সিল। তো এই 3 প্রাইমের হাইড্রোক্সিল সাথে ফসফেটের 5 প্রাইমের ফসফেট যুক্ত হয়। এই ফসফেট একটা বন্ধন তৈরি করে, একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডের বন্ধন তৈরি করে। এই বন্ধনটাকে কি বলে? এই বন্ধনটাকে বলে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন। এবার একটু পিছিয়ে আসি আমরা, দেখো এখানে যদি আমি একটু মিশাই দিই, দেখো এগুলো একটু মিশাই দিচ্ছি, তোমরা করে নিও, ব্যাক করে পড়ে নিও আবার, ঠিক আছে। মিশাই দিয়ে অনেক কিছু বোঝানো আছে, তো এখানে নাম মিশাই দিলে নাম করলে আমি বুঝতে পারবো না। এখন দেখো এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আর এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, আবার এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আবার এখানে 3 প্রাইম প্রান্ত। তাহলে এখানে কি চলতেছে বলতো? 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে, কিন্তু ডিএনএ এর এক সাইড দিয়ে কিন্তু হয় না, এদেরকে পরস্পরের সাথে এই সাইডটা আলাদা নিউক্লিওটাইড, এই সাইডটা হচ্ছে আলাদা নিউক্লিওটাইড। এটা যদি আমি একটু বুঝাই ভালো মতো, ভালো মতো দেখো, এই সাইডটা হচ্ছে একটা আলাদা নিউক্লিওটাইড, এই সাইডটা হচ্ছে একটা আলাদা নিউক্লিওটাইড, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা। আর এই পাশে আর আলাদা নিউক্লিওটাইড আছে, দুইটা নিউক্লিওটাইড একসাথে পরস্পর বিপরীতমুখী হয়ে যুক্ত হয়, পরস্পর বিপরীতমুখী হয়ে যুক্ত হয়, যাকে বলা হয় কি, যাকে বলা হয় অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল মানে অ্যান্টি প্যারালাল বন্ধন, ঠিক আছে। অ্যান্টি প্যারালাল কি, পরস্পর বিপরীতমুখী হয়ে দুইটা নিউক্লিওটাইড তৈরি করে। এখানে একটা নিউক্লিওটাইড, এখানে একটা নিউক্লিওটাইড, দুইটা যুক্ত হয়, একটা এ যুক্ত হয়েছে, এখানে একটা টি যুক্ত হয়েছে। এটা কোনটার সাথে কি যুক্ত হয় সেটা আমি কিছুক্ষণ পরে আসতেছি, কিভাবে যুক্ত হয় সেটা পরে আসতেছি, মেইন জিনিসটা বুঝে রাখো। একটা নিউক্লিওটাইডের সাথে পরস্পর বিপরীতমুখী আর একটা নিউক্লিওটাইড যুক্ত হয়, যার বন্ধনকে বলা হয় অ্যান্টি প্যারালাল বন্ধন বা পরস্পর বিপরীতমুখী বন্ধন, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে অ্যান্টি প্যারালাল বন্ধনটা আছে, এটার মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছ কি তোমরা? তোমরা একটু বইটা ভালো মতো দেখো তো, কি পার্থক্য পাচ্ছ? দেখো, একটা একটা এখানে দেখো, এক পাশে কি আছে, এক পাশে এইরকম আছে না বক্সটা, আরেকটা পাশে কিরকম আছে, উল্টা করে দেওয়া আছে না বক্সটা, দেখো তো। এই উল্টা করে কেন দেওয়া আছে? কারণ এই পাশ থেকে যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যায়, তাহলে এই পাশে কত যাবে জানো? এই পাশে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে। দেখো, এটা যদি হচ্ছে 5 প্রাইম হয়, এটা যদি 5 প্রাইম হয়, তাহলে এটা হবে 3 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। নিচ থেকে দেখো, উপর থেকে নিচ, এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, তাহলে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম। আর এটা কি, উপর থেকে নিচে আসতেছে, উল্টা না, বক্সটা উল্টা না, দেখো এই পাশে কিন্তু বক্সটা উল্টা। তা এক পাশে যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যায়, আরেক পাশে কোথায় যাবে? আরেকটা পাশে হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাবে, এটাও মনে রাখতে হবে, বুঝছো? আচ্ছা, গেল এটা। আসো এবার আসি বন্ধন গুলাতে। এটা আসি বন্ধন গুলাতে, যে ভাই এইটার সাথে এটা কেমন করে মিলাবো আমি, এটার সাথে এটা মিলাবো কেমন করে। দেখো, কোন নিউক্লিওটাইডে যদি অ্যাডেনিন থাকে, একটা পিউরিনের সাথে, একটা মেইন জিনিস হচ্ছে পিউরিন এর সাথে সবসময় পাইরিমিডিন যুক্ত হবে, পাইরিমিডিন যুক্ত হবে, ঠিক আছে। একটা পিউরিনের সাথে সবসময় পাইরিমিডিন যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? দেখো, একটাতে যদি অ্যাডেনিন থাকে, অ্যাডেনিন কি, অ্যাডেনিন হচ্ছে পিউরিন, ঠিক আছে। পিউরিনটাকে যদি এইভাবে লিখি, অ্যাডেনিন হচ্ছে পিউরিন। আর থায়ামিন কি, থায়ামিন হচ্ছে পাইরিমিডিন, পাইরিমিডিন। তবে শর্ত আরেকটা আছে, অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হবে, গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হবে, ঠিক আছে। যেমন দেখো, গুয়ানিনের সাথে কিছু যুক্ত হয়েছে সাইটোসিন, পিউরিনের সাথে সবসময় পাইরিমিডিন যুক্ত হবে, এটা শর্ত নম্বর 1। শর্ত নম্বর 2 কি? শর্ত নম্বর 2 হচ্ছে অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হবে, গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হবে, ঠিক আছে। এখন দেখো, এবার আবার থায়ামিন চলে আসছে, থায়ামিন এই পাশে থাকতে পারে, ওই পাশেও থাকতে পারে, নো প্রবলেম, বাট যুক্ত হবে কার সাথে? অ্যাডেনিনের সাথে। অর্থাৎ যদি এই পাশটা বলে দেয়, তাহলে তোমরা এই পাশটা ইজিলি বের করতে পারবো। এখানে দেখো, সাইটোসিন এই পাশে চলে আসে, ওই পাশে গুয়ানিন চলে আসে, এরকম হতে পারে।
কোনো সমস্যা নাই। বাট অ্যাডেনিনের সাথে থায়ামিন আর গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হবে। এন্ড যুক্ত যে হবে তার কিভাবে যুক্ত হবে জানো? অ্যাডেনিনের সাথে সবসময় ডাবল বন্ড তৈরি করবে থায়ামিন, আর গুয়ানিনের সাথে সাইটোসিন সবসময় ট্রিপল বন্ড যুক্ত করবে। এগুলোকে হচ্ছে বলে বন্ড, বন্ড বা বন্ধন। এগুলোকে বলা হচ্ছে বন্ড বা বন্ধন। ঠিক আছে, এগুলা কি বলে? বন্ড বা বন্ধন। এগুলো আরেকটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন শেয়ার করে এই বন্ধনগুলো হয়, বুঝছো? এই জন্য এটাকে বলে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। এই যে তোমার তাহলে কি গুয়ানের সাথে সাইটোসিন তো সবসময় কি ট্রিপল বন্ড তৈরি করবে, আর অ্যাডেনিনের সাথে থায়ামিন সবসময় ডাবল বন্ড তৈরি করবে। এখানে যদি আমি একটু দেখাই ভালো মতো ক্লিয়ারলি, তাহলে বুঝতে পারবো। দেখো দেখো, অ্যাডেনিনের সাথে থায়ামিন কয়টা বন্ড? একটা, দুইটা। গুয়ানিনের সাথে সাইটোসিন কয়টা বন্ড? একটা, দুইটা, তিনটা। থায়ামিনের সাথে অ্যাডেনিন একটা, দুইটা। অ্যাডেনিনের সাথে থায়ামিন একটা, দুইটা। সাইটোসিনের সাথে গুয়ানিন একটা, দুইটা, তিনটা। এরকম অ্যাডেনিনের সাথে গুয়ানিন ট্রিপল বন্ড, অ্যাডেনিনের সাথে থায়ামিন ডাবল বন্ড, গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল বন্ড তৈরি করবে। ঠিক আছে, আহ, অনেকটাই পড়াইলাম। এবার আসো, এবার আরো একটা মজার জিনিস পড়ি। এবার মাথা একটু গুলাই যাবেই, আমি জানি তোমাদের মাথা ঘুরাচ্ছে। তোমরা মনে করতেছো এত বড় একটা, এত কিছু কই থেকে আসলো, এত কিছু কই থেকে পাবো, এত কিছু কই থেকে জানবো, এত কিছু কেমনে বুঝবো? কিন্তু ধীরে ধীরে করে ক্লাসটা করো, ঠিক আছে? ধীরে ধীরে করে ক্লাসটা করলে তোমাদের মনে হয় না আর কোনো সমস্যা হবে। আমি সবকিছু মিটাই দিচ্ছি এখানে। আর এটা আসো, এখানে আসো। দেখো, এখানটায় যদি আমি চিত্রটা আঁকি, দেখো চিত্রটাতে দেখতে পাচ্ছ কি? এই পাশে সোজা একটা, এই পাশে একটা, দেখো দুই পাশে দুইটা। দেখো দুইটা ফিতা কিন্তু তৈরি করছে, দুইটা ফিতা বলতে পারে, ফিতা সহজ ভাষায় ফিতা বলি। এবার একটা ফিতা, এবার একটা ফিতা। ঠিক আছে, মিডিল দেওয়ার একটা ধরো টান আছে, এটাকে আমি কিভাবে তৈরি? ডটেড দিই। ঠিক আছে, এটাকে ডটেড দিই। দেখো, এখন যদি আমি এভাবে চিন্তা করি, স্ট্যান্ডার্ড, এবার একটা লাইন, এবার একটা লাইন। ঠিক আছে, আমি জাস্ট বুঝানোর জন্য দিচ্ছি, বুঝিও। এটার একটা মাপযোগ আছে সুন্দর, ডিএনএ এর একটা সুন্দর মাপযোগ আছে। ঠিক আছে, ডিএনএ এর একটা সুন্দর মাপযোগ আছে। তো মাপযোগটা কি? মাপযোগটা হচ্ছে তোমাদের, এক সেকেন্ড একটু দাঁড়াও। ডিএনএ একটা সুন্দর মাপযোগ আছে, সেই মাপযোগটা হচ্ছে এরকম যে তোমার সব উল্টাপাল্টা করে দিল। এক থেকে একটু দাঁড়াও, মাথাটা আমার নিজের মাথায় গরম হয়েছে, তোমাদের কি এরকম করে গরম হবে না? দেখো, এগুলো হচ্ছে প্রতিটা একটা করে প্যাচ। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিটাকে একটা করে বলে প্যাচ বলে, এগুলোকে প্রতিটা একটা করে প্যাচ বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিটা একটা করে প্যাচ। এখন দেখো, প্যাচ যখন বলতেছি আমরা, তো এই প্যাচগুলোর মাধ্যমে কি বুঝায়? প্রতিটা এই প্যাচ থেকে এই প্যাচের দূরত্ব, বা প্রতিটা প্যাচের মধ্যে দূরত্ব কত জানো? প্রতিটা প্যাচের মধ্যে দূরত্ব হচ্ছে যে প্যাচে 10টি নিউক্লিওটাইড থাকে, 10টি নিউক্লিওটাইডের মধ্যে হচ্ছে 3.4 ন্যানোমিটার। মেইনলি হিসাব করা হয় কিসে, কোন এককে জানো? মেইনলি হিসাব করা হয় অ্যাংস্ট্রম এককে। আমি এটা তোমাদেরকে একটা সুন্দর ছোট্ট করে বুঝাই দিই এই জায়গায়। দেখো, মেইনলি মেইনলি যদি বলি, মেইনলি পরিমাপ করা হয় অ্যাংস্ট্রম এককে। কি এককে? এ দিবা, এর উপর একটা ছোট ফোঁটা দিবা, একে বলে হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম বাংলায় তো কেমনে কেমনে লিখবো এটাকে? আচ্ছা, এইভাবে লিখো, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম এককে, ঠিক আছে? এটাকে পরিমাপ করা হয় অ্যাংস্ট্রম এককে। আর তোমাদের বইয়ে কি দেওয়া আছে? ন্যানোমিটার দেওয়া আছে। তোমাদের বইয়ে কি আছে? ন্যানোমিটার দেওয়া আছে। তো ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম যদি বের করতে চাই, তাহলে হচ্ছে 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। এখন আসি, 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম, তার অতএব 3.4 ন্যানোমিটার ইকুয়াল কত হবে? 10 ইন্টু 3.4 কত? 34 অ্যাংস্ট্রম। আর 1 ন্যানোমিটার সমান যদি মিটার হিসাব করো, তো 1 ন্যানোমিটার সমান 1 ইন্টু 10 ইনভার্স 9 মিটার। ঠিক আছে, আর 1 অ্যাংস্ট্রম সমান 1 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, মানে জাস্ট 10-এর পার্থক্য।
তাহলে 1 ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। 3.4 ন্যানোমিটার সমান 34 অ্যাংস্ট্রম। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয়াসের একটি প্যাচের দৈর্ঘ্য, নিউক্লিয়াসের একটি প্যাচের দৈর্ঘ্য যদি তোমাদেরকে বলি, একটি প্যাচের দৈর্ঘ্য লিখে নাও কত? একটি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার অথবা 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে? একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইড, একটি প্যাচের মধ্যে কয়টি থাকে জানো? একটি প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। 10 নিউক্লিওটাইড থাকে। এখানে যদি দেখাই, এই যে এই প্যাচগুলো আছে না, এই প্যাচগুলোর মধ্যে কয়টা থাকে? 10টা থাকে নিউক্লিওটাইড। এরকম করে 10টা নিউক্লিওটাইড থাকে, বুঝছো? এখানে দেখানো হয়নি, দেখায়নি, বাট এখানে থাকে হচ্ছে একটা প্যাচের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। তো 10টা নিউক্লিওটাইড যদি থাকে তাহলে একটা প্যাচের দৈর্ঘ্য কত? একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। অর্থাৎ 10টা যদি থাকে তাহলে 10টা মিলে দৈর্ঘ্য করে কত হচ্ছে 3.4 ন্যানোমিটার বা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে অতএব একটা কথা হবে, 10 দিয়ে ভাগ করো, 3.4 ডিভাইড বাই 10 অথবা 34 ডিভাইড বাই 10, তাহলে কত হচ্ছে? তাহলে একটা হচ্ছে 0.34 ন্যানোমিটার অথবা 3.4 অ্যাংস্ট্রম। একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দূরত্ব ডিএনএর ক্ষেত্রে, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 ন্যানোমিটার থেকে এবং 3.4 ন্যানোমিটার, 0.34 ন্যানোমিটার অথবা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এর হচ্ছে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব। এবার আসি, এই যে মিডিলে দেখতে হচ্ছে না একটা ডটের টান দিছি, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যম বিন্দু। মধ্যম বিন্দু থেকে এটা হচ্ছে 2 ন্যানোমিটার বা 0. এটা কি বলবো, 2 অ্যাংস্ট্রম হবে মেবি, 0.2 না, 2 ন্যানোমিটার না, 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 20 অ্যাংস্ট্রম মিডিল বরাবর, অর্থাৎ এক একটা খাজ এই মানে এই সাইড থেকে শুরু করে এদের প্রতিটা নিউক্লিওটাইড, এই যে এই পাশ থেকে শুরু করে এখানে যদি দেখাই তোমাদেরকে তাহলে ভালো মতো বুঝতে পারবে। দেখো এখানে যদি দেখাই আমি, তাহলে দেখো এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটা, এই পাশে যে দূরত্ব আছে, এই দূরত্বটাকে বলা হচ্ছে কত? এই দূরত্বটাকে বলা হচ্ছে 22 ন্যানোমিটার পরিমাণ দূরত্ব অথবা 20 অ্যাংস্ট্রম পরিমাণ দূরত্ব। এখানে যে ডটেড লাইনটা আছে, এই যে দেখো 2 ন্যানোমিটার দেওয়াই আছে তোমাদের বইয়ে, এই দেখো 2 ন্যানোমিটার দূরত্ব, ঠিক আছে? আর কিছু বাদ পড়লো নাকি? অনেক কিছু বুঝাই দিলাম না তোমাদেরকে, দেখো আর কিছু বাদ পড়ছে কিনা দেখি, কোনো কিছু বাদ পড়ছে কিনা। সবকিছু তো বুঝাই দিলাম, পিউরিন পাইরিমিডিন যা হোক বুঝাই দিছি। আর কিছু যদি বাদ থাকে তাহলে আমি কিছুক্ষণ পরে আবার বুঝাই দেবো, ঠিক আছে? আমি কিছুক্ষণ পর রিভিউ যখন করবো তখন বুঝাই দেবো আবার শর্টকাট বাইরের যে কিছু। ডিএনএ 2 সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি সর্পিলাকার গঠন। ডিএনএ 2 সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটি কিরকম গঠন? সর্পিলাকার গঠন। সর্পিলাকারের আরেকটা সুন্দর ইংলিশ আছে, এটাকে বলা হয় হচ্ছে স্পাইরাল। সর্পিলাকারকে বলা হয় স্পাইরাল, SPIRAL, স্পাইরাল সর্পিলাকার গঠন। এর একটি সূত্র অন্যটির পরিপূরক। কেমনে পরিপূরক বলতো? এই যে পরিপূরকটা কেন বলা হচ্ছে বলতো? এখানে পরিপূরক যে বলা হয়েছে, এই পরিপূরকটা কেন বলা হচ্ছে? পরিপূরকটা এই জন্যই বলা হচ্ছে যে দেখো একটা সূত্র দিয়ে কিন্তু নিউক্লিয়ার, এই যে এপাশে একটা সূত্র দিয়ে ডিএনএ হবে না, দুইটা সূত্রই লাগবে। দুইটা সূত্র হইলে তবেই ডিএনএ গঠিত হবে, না হলে ডিএনএ গঠিত হবে না। এই জন্য এর একটি সূত্র অন্যটির পরিপূরক। একটি ডিএনএ অণুর দুটি ডিএনএ সূত্র বা স্ট্র্যান্ড, বা আমি যেগুলো ফিতা বলছি আর কি, এগুলো একে অপরের চারপাশে পেঁচিয়ে একটি সর্পিল আকৃতি তৈরি করে, যাকে ডিএনএ ডাবল হেলিক্স বলে। কি বলে তাকে? তাহলে ডিএনএ ডাবল হেলিক্স বলে। ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করে কে? ওয়াটসন ও ক্রিক, এরা হচ্ছে আবিষ্কার করেন ডিএনএ ডাবল হেলিক্স, এটা হচ্ছে আবিষ্কার করেন এরা 1953 সালে। ডিএনএ এরা হচ্ছে নোবেল পুরস্কারও পান, নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, নোবেল পুরস্কারও পান ডিএনএ ডাবল হেলিক্সের জন্য। মেইন জিনিস কি? মেইন জিনিস হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স হচ্ছে ডিএনএ গঠন হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স বা ডাবল হেলিক্স গঠন করে। ডাবল হেলিক্সটা হচ্ছে সর্পিলাকার, একটি পার্শ্ব অন্যটির একটি নিউক্লিওটাইড অপরটি পরিপূরক বা একটি সূত্র অপরটি পরিপূরক। আর এটি আবিষ্কার করেন কে? ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক। এখন আসো,
পরবর্তীতে যাই, যদি যাই, পরবর্তীতে হচ্ছে এই যে দেখো ডিএনএ এর কাজগুলো। এটা ডিএনএ এর কাজ কেন আমি বলছিলাম? ১ম এ মনে আছে তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম। যে ডিএনএ হচ্ছে আ এই যে এখানে তোমাদের একটা কথা লেখা ছিল। এই যে দেখো সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু কেন বলা হয়েছিল? বলছিলাম না কাজ দেখে বুঝে যাবে। দেখো কাজটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিএনএটা এত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অণু কেন? ডিএনএ জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে। এটা কিন্তু ট্রিপল স্টার, বুঝছো? এটা কিন্তু একেবারে ট্রিপল স্টার। এটা কি স্টার দেওয়ার মতো কিছু আছে? এটা হচ্ছে কি বলবো, ট্রিপল স্টার টপিক, একদম হাই কোয়ালিটি টপিক। মনে রাখাই লাগবে, মুখস্থ করাই লাগবে। উপরের যেগুলো পড়াইলাম ওগুলো তো মুখস্থ করতেই হবে, না করলে একদম বাস। কিন্তু এটা একেবারেই মুখস্থ করতে হবে। জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে ডিএনএ। জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে ডিএনএ। তোমার চুলের রং, গায়ের রং, মাথার আকৃতি বা দেহের রং, তোমার যা কিছু আছে সবকিছু ধারণ করে কে? সবকিছু ধারণ করে ডিএনএ। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে এটা একটু শর্টকাটে বলে দিছি আমি তোমাদেরকে। হিস্টোন প্রোটিন আছে না? হিস্টোন প্রোটিন, হিস্টোন হিস্টোন প্রোটিন একে ঘিরে থাকে কে? একে ঘিরে থাকে হচ্ছে ডিএনএ। এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ মিলে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম, এটা সবার প্রথমে পড়াইছি কিন্তু মনে করে দেখো। ক্রোমোজোম তৈরি করে। তো ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কে? ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে ডিএনএ। বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। এই লাইনটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো একটু আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। কারণ কি? বংশগতির একজন এক বংশধর থেকে অন্য বংশধরের মাধ্যমে যায়। কিসের মাধ্যমে যায়? ডিএনএ এর মাধ্যমে যায়। আমার ডিএনএ এর মাধ্যমে বংশগতি বিস্তারিত হয়। জীবের সব শারীরতাত্ত্বিক এবং জৈবিক কার্যগুলো নিয়ন্ত্রণের কাজ করে। জীবের সব কি শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ বিষয় হিসেবে কাজ করে। ডিএনএ কাঠামোয় গোলযোগ সৃষ্টি হলে সেটা নিজেই সংশোধন করে। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো মজারও জিনিস আবার ইম্পর্টেন্ট জিনিস। ডিএনএ যদি কাঠামোতে কোনো সমস্যা সৃষ্টি হয়, ডিএনএ যে ডাবল হেলিক্সটা আছে না, এই যে ডিএনএ ডাবল হেলিক্সটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এইটার মধ্যে ধরো কোনোটাতে হচ্ছে ধরো এখানে হচ্ছে কোনোটাতে এটা নাই, ঠিক আছে? এই কোনোটাতে থাইমিন শুধু আছে, এপাশে কোনো অ্যাডেনিন নাই। তো ডিএনএ কি করতে পারে? নিজে নিজে অ্যাডেনিন অ্যাড করে নিয়ে নিজে সংশোধনটি হতে পারে। অর্থাৎ ডিএনএ নিজে সেটা সংশোধন করতে পারে। কোথাও যদি গ্যালেযোগ সৃষ্টি হয় তাহলে সেটা সংশোধন করতে পারে। ওটা জাস্ট একটা উদাহরণ দিলাম। মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে। মিউটেশন মানে কি? প্রকরণ। মিউটেশন মানে কি? প্রকরণ সৃষ্টি করা। মিউটেশন মানে হচ্ছে প্রকরণ সৃষ্টি করা। তো মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। বিবর্তন বলতে কিরকম বিবর্তন? আমার বাবার সাথে তোমার আমার সাথে তোমার আমার সাথে আমার বাবা, তোমার সাথে তোমার বাবার তো একদম ডিরেক্টলি এমন নেই, কোনো বিবর্তন নাই যে তোমার বাবার মুখটা একদম চওড়া আর তোমার মুখটা একদম চিকন, এরকম তো বিবর্তন নেই। বিবর্তন বলতে কি স্বাভাবিক ধীরে করে যেরকম বিবর্তন হয়, যেমন আগের মানুষের অনেক লম্বা ছিল, ঠিক আছে, ধীরে অনেক ছোট হয়ে গেছি আমরা। আহ আগের মানুষ কিন্তু প্রচুর লম্বা ছিল, বুঝছো? আগের মানুষ বলতে এই 50-60 বছর আগের মানুষ না, অনেক আগের বছর, 500, 2000, 3000 বছর আগের বছর। এত আগের মানুষরা কি অনেক অনেক লম্বা ছিল, অনেক বড় ছিল। তো সেখান থেকে ওদের জিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি হইতে আমরা ছোট হইতে আসি, ছোট হচ্ছি। এটা হচ্ছে কি? এটা জীবের বিবর্তন। এই বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে কে? ডিএনএ। ঠিক আছে। এখন আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট বাইরের জিনিস বুঝাবো, যেটা তোমাদের হচ্ছে যা বুঝাইছি তা তো বুঝাইছি। হ্যাঁ, এর চেয়ে বেশি পড়ানোর আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে? অনেক বেশি পড়াইছি, আর আর এখন বর্তমানে ইচ্ছা নেই। ঠিক আছে? এখন তোমাদেরকে দিলে তোমাদের নিজেই বলবো যে ভাই আর কিছু, এগুলো চুপ করেন আপনি, আমি আর বেশি নিতে পারবো না। তাও কিছু মজার জিনিস বলি। ঠিক আছে? যে একটা কাজ দেই তোমাদেরকে। আচ্ছা, এটাতে কাজ দেই। হুম। শর্টকাটে একটা হচ্ছে একটা ইয়ার জিনিস লিখো তো। লিখে তোমরা তোমাদের বইয়ের সাথে মিলাই নিবা। ঠিক আছে? এটা শর্টকাট করে দিচ্ছি আমি। শর্টকাট করে দিচ্ছি, তোমরা তোমার বইয়ের সাথে মিলাই নিবা। উম, বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, যাই হোক, বেশি হইলেও হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এটা একটা ডিএনএ, ঠিক আছে? আমি একটা সরল গঠন করে দিচ্ছি। ডিএনএ আমি এক পাশটা দিব, মেইন জিনিস হচ্ছে আমি এক পাশটা দেবো, তোমাদেরকে আরেক পাশটা লিখতে হবে। আরেক পাশটা কি হবে সেটা তুমি আমাকে লিখে জানাবা বা লিখবা। একটা যদি এপাশে যদি অ্যাডেনিন থাকে তাহলে এপাশে কি হবে, বা আর কতগুলো বন্ধন হবে। এপাশে যদি গুয়ানিন থাকে কি হবে, যদি থাইমিন এপাশে থাকে কি হবে, যদি সাইটোসিন থাকে কি হবে,
আবার যদি কোয়ারেন্টাইন আবার সাইটোসিন দেই, আবার যদি অ্যাডেনিন দেই। এই পাঁচটা আমি লিখে দিলাম। তোমাদের কাজ হচ্ছে অপর পাঁচটা লিখা। ঠিক আছে? তোমাদের কাজ হচ্ছে অপর পাঁচটা লিখা। এপাশে অপর পাঁচটা কি হবে এবং কতগুলা বন্ধন সৃষ্টি হবে সেটা লিখা হচ্ছে তোমাদের কাজ। বুঝছো? এটা তোমাদের বাড়ির কাজ। এটা তোমাদের বাড়ির কাজ। আরে এটা কি তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক। হোমওয়ার্ক এটা পড়বা আগে, না পড়ে এই হোমওয়ার্কটা করবা না। এই সাইডে কি হবে, কতগুলা বন্ধন হবে সেটা লিখবা তোমরা। এক পাশে দিছি আর এক পাশটা লিখবা। বুঝছো? এখন আমি বলি, এখন বলো তো দেখি। প্রশ্ন থাকবে তোমাদের কাছে দুইটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে নিউক্লিওটাইড গঠন তো জানলে, এবার বলো তো নিউক্লিওটাইড কয় ধরনের হতে পারে। ঠিক আছে? নিউক্লিওটাইডের গঠন তো তোমরা জানলে, এখানে যদি দেখাই নিউক্লিওটাইডের গঠন জানলে না, এই যে এখানে একটা নিউক্লিওটাইড আছে, এই যে বলে দিচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের গঠন কিন্তু তোমরা জানছো। এখন বলো যে কত ধরনের। আরেকটা বাড়ির কাজ দিই এখানে। ঠিক আছে? আরেকটা বাড়ির কাজ হচ্ছে লিখো, আরেকটা বাড়ির কাজ হচ্ছে কত ধরনের নিউক্লিওটাইড হতে পারে। নাইট্রোজেন বেস না কিন্তু, নিউক্লিওটাইড কত ধরনের হতে পারে। ঠিক আছে? এটার উত্তর তোমরা আমাকে দিবা কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে এটার উত্তর দিবা। যার কাছ থেকে শুনে নাও আর যাই করো, গুগল থেকে যা বের করো, তুমি উত্তরটা দিবা আর কি। আর বলো যে ডিএনএ ডিএনএ ঋণাত্মক, ডিএনএ দুই পাশ, ডিএনএ যে দুই সাইড আছে, এই দুই সাইড দুই পাশ হচ্ছে ধনাত্মক না ঋণাত্মক, এটা বলো। ডিএনএ এর পার্শ্বদ্বয় পার্শ্বদ্বয় ধনাত্মক, বানানটা একটু ভুল গেল, ধনাত্মক নাকি ঋণাত্মক চার্জে চার্জিত, নাকি কোনো চার্জই নয়, সেটা আমাকে বলবে। ঠিক আছে? এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা এই দুইটা যদি ভালো মতো পড়ো, যদি ভালো মতো বুঝো, তাহলে এই দুইটা পারবা তোমরা। বুঝছো? আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই। এটা মিস চলে গেছে, আমি একটু রিভাইজ করলাম তো। এই দুইটা আছে না, এই যে দুইটা বা এই দুইটা ধরো, বা এই দুইটা বলো, এদেরকে বলা হয় বেস পেয়ার। বুঝছো? পেয়ার মানে কি? পেয়ার মানে হচ্ছে জোড়া। বেস পেয়ার মানে কি? বেস পেয়ার মানে কি? ক্ষারক জোড়া। দুইটাকে একত্রে ক্ষারক জোড়া বলে। ঠিক আছে? এটা হচ্ছে বেস পেয়ারের ক্ষেত্রে। এখন আসো আমরা কয়েকটা যে শব্দগুলো শিখলাম, সেই শব্দগুলা একটু ক্লাস শেষ, মেইনলি ক্লাস শেষ। এখন তোমাদেরকে আমি যে শব্দগুলো শিখাইলাম, মেন ব্যাচের মধ্যে কয়েকটা শব্দ, সেগুলো একটু বুঝাই দিই। দেখো ডিঅক্সিরাইবোস মানে কি? ডিঅক্সিরাইবোস হচ্ছে যে যে রাইবোজ বা পেন্টোজ সুগারে হচ্ছে আমাদের কি নেই, অক্সিজেন থাকে না, 2 নং প্রাইম প্রাইম কার্বনে অক্সিজেন থাকে না, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। তারপর কি আছে? ক্রোমোজোম আছে। ক্রোমোজোমটা কি? ক্রোমোজোম হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মিলে গঠিত হয়, এটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মিলে গঠিত হয়। নিউক্লিওসাইড কি? নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগার এবং আমাদের নাইট্রোজেন বেস মিলে গঠিত হয় নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইড এর সাথে ফসফেট যুক্ত হয় নিউক্লিওটাইড গঠিত হয়। আর এই নিউক্লিওটাইড হচ্ছে মেইনলি ডিএনএ এর মনোমার। ঠিক আছে? নাইট্রোজেন ক্ষারক কি? নাইট্রোজেন ক্ষারক কয়টি? নাইট্রোজেন ক্ষারক কয় প্রকার? 2 প্রকার, পিউরিন ও পাইরিমিডিন। ঠিক আছে? পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে কি কি রয়েছে? পিউরিনের মধ্যে রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে রয়েছে সাইটোসিন এবং থাইমিন। এর দুটো হচ্ছে পিউরিন আর পাইরিমিডিনের নাইট্রোজেন ক্ষারকের প্রকারভেদ। তারপরে হচ্ছে ফসফেট গ্রুপ কি? পিও4 3 এটা হচ্ছে ফসফেট গ্রুপ। ঠিক আছে? তারপর কি আছে? পেন্টোজ সুগার তো পড়লামই। তারপরে কি বলা যায় যে 3 প্রাইম কার্বন, 5 প্রাইম কার্বন। 5 প্রাইম কার্বন হচ্ছে উপরে থাকে, 3 প্রাইম কার্বন নিচে থাকে। এই ডান পাশ থেকে যদি আমরা নাম শুরু করি, তাহলে সবার শেষে সেটা হচ্ছে 5 কার্বন। এরকম আর কি কার্বন গুলো আর কি। ফসফোডাইএস্টার বন্ধন কি? ফসফোডাইএস্টার বন্ধনটা হচ্ছে তোমাদের, ফসফোডাইএস্টার বন্ধনটা যদি আরেকবার বুঝাই দিই, ঠিক আছে, সেকেন্ডের জন্য যদি তোমাদেরকে আবার বুঝাই দিই ফসফোডাইএস্টার বন্ধনটা।
এই যে এখানে আছে না, এখানে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন গঠিত হয়। একটা 3 প্রাইমের সাথে হাইড্রোক্সিল বন্ধন, বা 3 প্রাইমের সাথে আরেকটা 5 প্রাইম থেকে ফসফেট, এই দুইটা যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। ঠিক আছে, এই বন্ধনের নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। এর নাম একটা জাস্ট, আর কিছু না। তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেন বন্ধন হচ্ছে তোমাদেরকে যে সাধারণ বন্ধনগুলো হয়, সেই সাধারণ বন্ধনগুলোকে হাইড্রোজেন বন্ধন বলে। দ্বিসূত্রক কি? দ্বিসূত্রক হচ্ছে দুইটা সূত্র আছে, যেমন ডিএনএ, ডিএনএ ডাবল হেলিক্স মানে কি? দুইটা ডাবল হেলিক্স, দুইটা সূত্র আছে, দুইটা হেলিক্স আছে। হেলিক্স মানে হচ্ছে সূত্র বা স্টার। ঠিক আছে। বেস পেয়ার কি? বেস পেয়ার মানে হচ্ছে দুইটা নাইট্রোজেন বেস একত্রে মিলে একটা বেস পেয়ার গঠন করে। অ্যাংস্ট্রম কাকে বলে? এক ন্যানোমিটার সমান 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে একটা একক। এক ন্যানোমিটার সমান 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে। 1 মিটার সমান কত? 1 মিটার সমান 10 ইনভার্স 10 অ্যাংস্ট্রম। ঠিক আছে। নিউক্লিয়ার রেটিকুলাম কি? নিউক্লিয়ার রেটিকুলাম হচ্ছে যেটা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, নিউক্লিয়াসের একটা গঠন, কোষের নিউক্লিয়াসে অবস্থিত গঠন একটা, বা একটা হচ্ছে অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো এই হচ্ছে আজকের ক্লাসটা। তোমরা এই ক্লাসটা ভালো মতো মনোযোগ দিয়ে করছো আশা করি। আমি জানি এই ক্লাসটা করার পর তোমার 20% কমপ্লিট হবে না। এখানে যে জিনিস আমি বুঝাইছি, ডিএনএ এর মধ্যে যা যা আছে, তোমাদের বইয়ে যা যা আছে তাটা বুঝাইছি, এবং তাছাড়া আরো অনেক কিছু বুঝাইছি। ঠিক আছে। এখন আমি জানি যে তোমার এই কাজটা করার পর 20% কমপ্লিট হবে না, কিন্তু তোমরা যদি এই ক্লাসটা একবার করে বইটা পড়ো, এবং সাথে আমি যেটা লিখে দিছি সেগুলো লিখো খাতায়, তা যদি পড়ো তাহলে তোমাদের আনুমানিক 50% থেকে 60% মতো কমপ্লিট হবে। তারপরে এটা করার পর আবার যদি আসে তুমি এই ক্লাসটা করো, যদি করো তাহলে তোমাদের 100% কমপ্লিট হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে। এই ক্লাসের উপর যে এক্সামটা থাকবে, এটা ডিসক্রিপশন বক্সে দেখো, ইউটিউবের অথবা ফেসবুকের ডিসক্রিপশন বক্সে দেখো, তোমাদের এক্সাম লিঙ্ক দেওয়া আছে। তোমরা এক্সাম দাও, কত পাচ্ছ আমাকে কমেন্ট বক্সে জানাও। এছাড়াও যে দুটো হোমওয়ার্ক দিছি, ওই 3টা হোমওয়ার্ক দিছি মেইনলি, একটা বাসায় করবে বাড়ির কাজ, আর একটা হচ্ছে আমার কমেন্টে লিখবে, যে দুটো উত্তর দিছি। আর যদি না পারো আমি নেক্সট হচ্ছে আর্নের ক্লাসে আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেবো। ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।